আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সো আমরা আগের ক্লাসে কি করেছিলাম, জনাব হাসানের যে ম্যাথ রয়েছে সেটা কমপ্লিট করেছিলাম এবং আজকে আমরা তোমাদের পাঠ্য বইয়ের মেসার্স জয়া অ্যান্ড কোং এর যে লেনদেনগুলো রয়েছে সেগুলো কিন্তু আজকে আমরা বিশ্লেষণ করতে যাচ্ছি। সো তোমরা আমাদের সাথে সবাই কানেক্টেড থাকো। সো গত ক্লাসে তোমরা কি করেছিলা, জনাব হাসানের যে লেনদেনগুলো রয়েছে সেগুলো তোমাদের সমাধান করতে বলা হয়েছিল। আশা করি তোমরা সবাই সমাধান করেছিল। এখন আমরা কি করব, আমরা মেসার্স জয়া এবং কোংয়ের যে 10টা লেনদেন রয়েছে সেগুলো আমরা আজকে করব এবং আজকে আরও বিশদ প্র্যাকটিসের মাধ্যমে সেগুলো বোঝার চেষ্টা করব। সো সবাই তোমরা খাতা কলম নিয়ে বসো এবং আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করার চেষ্টা করো। সো আমরা যদি একটু দেখতে চাই, এখানে কি বলা হয়েছে, মিসের জয়া মুখার্জি ব্যবসায় 20,000 টাকা বিনিয়োগ করছে। কি করছে? ওনার হয়তো আরও আগে বিনিয়োগ ছিল, উনি আরও নতুন করে 20,000 টাকা বিনিয়োগ করছে। তারপরে যে এন্ট্রিটা রয়েছে সেটা কি বলছে, উনি 25,000 টাকা দিয়ে একটা কম্পিউটার পারচেস করছে এবং 3 নম্বরে বলছে যে অগ্রিম একটা ভাড়া প্রদান করেছে। কি করছে? 3 মাসের অগ্রিম অফিস ভাড়া প্রদান করেছে। সো এখানে এই স্লাইডে আমাদের কিন্তু 3টে ইনফরমেশন দেওয়া আছে। সো আমাদের আগের ক্লাসে যে পার্টগুলো করেছিলাম ওইভাবে আমরা কিভাবে করেছিলাম, প্রথমে আমরা কি করেছি, প্রত্যেকটা লেনদেনে 2টা পক্ষ বের করেছিলাম। তারপরে আমরা কি করেছি, তারপরে হচ্ছে আমরা সেই পক্ষগুলোকে সম্পদ আয় ব্যয় নাকি দায় নাকি মালিকানা সত্ত্ব কোনটা হবে সেটাকে আইডেন্টিফিকেশন করেছি এবং তারপরে আমরা কি করেছি এবং তারপরে গিয়ে আমরা হচ্ছে এটা ডেবিট এবং ক্রেডিট বের করেছিলাম। সো সিমিলারলি এখানেও একই কাজ আমরা করতে যাচ্ছি। সো এখানে কি বলা হয়েছে, উনি 20,000 টাকা ব্যবসায় বিনিয়োগ করছে। সো বিনিয়োগ করলে ব্যবসায় অবশ্যই কি আসছে, টাকা আসছে। সো আমাদের 1 নাম্বার এন্ট্রি হচ্ছে নগদ। এবং নগদ কিভাবে আসছে, নগদ হচ্ছে মালিক দিছে এবং মালিক দিলে সেটাকে আমরা বলি মূলধন হিসাব, তাই তো? মূলধন হিসাব। সেখানে একটা হচ্ছে নগদ আর একটা হচ্ছে মূলধন। এখন নগদ কি বাড়ছে না কমছে? অবশ্যই বাড়ছে। মূলধন কি বাড়ছে নাকি কমছে? অবশ্যই বাড়ছে। যদি বাড়ে তাহলে কি হয়, বাড়লে হচ্ছে ক্রেডিট হয় মূলধন এবং নগদ সম্পদ বাড়লে ডেবিট হয়। তাহলে আমরা বলবো নগদান হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। ওকে, 2 নাম্বার যেটা বলা হয়েছে, অফিসের জন্য একটা কম্পিউটার ক্রয় করা হয়েছে। এটা অবশ্যই নগদে কিনছে, কারণ এখানে বাকিতে ক্রয় করা হয়েছে এরকম কোনো ইনফরমেশন দেওয়া নাই। যদি অফিসের জন্য একটা কম্পিউটার ক্রয় করা হয় তাহলে কি হয়, কম্পিউটার নামে যে সম্পদ এটা কিন্তু আমার প্রতিষ্ঠানে আসছে। সো একটা হচ্ছে কম্পিউটার, তাই না? কম্পিউটার, এবং এই কম্পিউটারকে আমরা সরাসরি কম্পিউটার নামের হিসাবকে আমরা লিখি না, এবং এই কম্পিউটার তারপরে ইলেকট্রনিক্স বা যে যন্ত্রপাতিগুলো আছে যেগুলো আমাদের দৈনন্দিন দরকার হয় সেগুলোকে আমরা একটা নামে ডিনোট করি, সেটার নাম হচ্ছে অফিস সরঞ্জাম। তাহলে আমাদের প্রতিষ্ঠানে অফিস সরঞ্জাম এসেছে, অফিস সরঞ্জাম সরঞ্জাম এসেছে। এবং আরেকটা কি এসেছে দেখো, আরেকটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠান থেকে অফিস সরঞ্জাম কিনতে গিয়ে নগদ টাকা চলে গিয়েছে। তাহলে একটা হচ্ছে অফিস সরঞ্জাম এসেছে, আরেকটা হচ্ছে আমাদের নগদ টাকা চলে গেছে। সো আমরা 2টা পক্ষ কিন্তু আইডেন্টিফাই করে ফেললাম। সো 2টা পক্ষর অফিস সরঞ্জাম, এটা কি অফিস সরঞ্জাম, এটা কি অবশ্যই এটা একটা সম্পদ এবং এই সম্পদটা বাড়ছে এবং যদি সম্পদ বাড়ে তাহলে হচ্ছে কি ডেবিট হয়। এবং নগদ কি হয়েছে, নগদ চলে গেছে, কারণ আমি নগদের মাধ্যমে পে করেছি। নগদ চলে গেলে সেটা কি, সম্পদ কমে গেছে, তাই না? অর্থাৎ সম্পদ রিডিউস হয়েছে। সম্পদ যদি রিডিউস হয় তাহলে হয় ক্রেডিট। তাহলে আমরা কি বলবো, অফিস সরঞ্জাম হিসাব ডেবিট এবং হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। আশা করি এটা খুব সহজেই বুঝতে পেরেছো। এবং আমাদের যে 3 নাম্বার যে এন্ট্রিটা রয়েছে এখানে কি বলা হয়েছে দেখো, অফিস ভাড়া 3 মাসের অগ্রিম প্রদান করা হয়েছে 18,000 টাকা। কি করা হয়েছে, অফিস ভাড়া অগ্রিম প্রদান করা হয়েছে 18,000 টাকা। এখন আমাদের হিসাব বিজ্ঞানের একটা নীতি রয়েছে, নীতিটার নাম হচ্ছে বকেয়া ভিত্তি। কি ভিত্তি? বকেয়া ভিত্তি। ওকে, সো হিসাব বিজ্ঞানের 2টা ভিত্তি রয়েছে, একটা হচ্ছে নগদান ভিত্তি আর একটা হচ্ছে বকেয়া ভিত্তি। নগদান ভিত্তি কি বলে, নগদে টাকা দিবা, নগদে পে করবে, এগুলোই খরচ। যদি নগদে পে করে দাও সেটাই খরচ, আর যদি নগদে তুমি টাকা পাও সেটা তোমার জন্য আয়, এরকম হিসাবে গণ্য করা হয়। কিন্তু বকেয়া ভিত্তি নামের আরেকটা হিসাব বিজ্ঞানের ভিত্তি রয়েছে। এই হিসাব বিজ্ঞানের ভিত্তি বলে তোমার প্রতিষ্ঠানের আয় তখনই হবে যখন তুমি সার্ভিস প্রদান করবা, তাই তো? কারণ তুমি যখন কাউকে সার্ভিস প্রদান করবা ওই সার্ভিসের এগেনস্টে তুমি হচ্ছে একটা পেমেন্ট পাবা। যখন তুমি সার্ভিস প্রদান করবা, যখন তুমি পেমেন্ট পাবা তখনই তোমার আয় হবে। তুমি মনে করো একজনের কাছ থেকে টাকা নিলা কিন্তু তাকে সার্ভিস দিলা না, এটা তোমার জন্য আয় না। আয় তখনই হবে যখন তুমি তাকে সার্ভিস দিবা। তাহলে মনে করো তুমি 10,000 টাকা একজনকে নিলা, মনে করো তুমি একজন উকিল 10,000 টাকা নিলা এবং বললা যে আমি তোমার মামলাটা লড়ে দিব।
তুমি যতদিন না পর্যন্ত এই মামলাটা লড়ে দিচ্ছ ততদিন পর্যন্ত ওই 10,000 টাকা তোমার জন্য আয় হবে না। তাহলে এই যে 10,000 টাকা আমি নিলাম, এটা তোমার জন্য কি? এটা তোমার জন্য হচ্ছে দায়, কারণ তোমাকে সার্ভিস দিতে হবে। সিমিলারলি তুমি যখন কাউকে টাকা পরিশোধ করবা এবং ওইটা থেকে এখনো সার্ভিসটা নেও নাই, এটা তোমার জন্য একটা সম্পদ হিসাবে গণ্য হবে, কারণ এটা সার্ভিসটা তুমি পাবা। এবং আমাদের যে হিসাব বিজ্ঞান সেটা সাধারণত আমরা বকেয়া ভিত্তিকে ফলো করে করি, এজন্য আমরা যখন অগ্রিম কোনো টাকা পরিশোধ করে থাকি সেটাকে আমরা বলি সম্পদ, এবং যখন আমি কারো কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে থাকি সেটাকে আমরা বলি দায়। সো এখানে বলতে পারো যে ভাই আমি তো 18,000 টাকা পেমেন্ট করেছি ভাড়া বাবদ, তাহলে এই 18,000 টাকা আমার জন্য ব্যয়। কিন্তু না, আমাদের হিসাব বিজ্ঞানের বকেয়া ভিত্তি বলে 18,000 টাকা তুমি পেমেন্ট করেছো ঠিক আছে, কিন্তু এখনো 3 মাসের সার্ভিস তুমি পাও নাই, কারণ তুমি 3 মাস বাসায় থাকতে পারবা উইদাউট পেইং এনি ফিস। তাহলে এই 3 মাস তুমি যেহেতু সার্ভিস এখনো নেও নাই, এই 3 মাসের টাকাটা তোমার জন্য কি? একটা সম্পদ। সো এখানে আমাদের একটা পক্ষ হচ্ছে অগ্রিম ভাড়া আর একটা পক্ষ হচ্ছে টাকা, তাই তো? অগ্রিম ভাড়া এবং আরেকটা কি? আরেকটা হচ্ছে আমাদের নগদ, একটা হচ্ছে আমাদের নগদ। সো দেখো নগদ টাকা চলে গিয়েছে, নগদ টাকা চলে গিয়েছে, এবং অগ্রিম ভাড়া নামের যে সম্পদ, কারণ এটা থেকে তো আমি এখনো সার্ভিস নেই নাই, সম্পদ আমার কি হয়েছে? বাড়ছে। সো আমরা বলবো অগ্রিম ভাড়া ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। ওকে, সো এটা নিয়ে অনেকে কনফিউজ হতে পারো, এটা কিন্তু আসলে ব্যয় না। এটা কি আসলে ব্যয় না, এটা একটা সম্পদ, কারণ এটার সার্ভিসটা আমি এখনো নেই নাই। সো এটা একটা ক্রিটিক্যাল পয়েন্ট ছিল। আমরা একটু পরবর্তীতে দেখি কি বলা হয়েছে। দেখো, রাজনের নিকট পণ্য বিক্রয় করা হলো 25,000 টাকা। এই যে দেখো এখানে কিন্তু বলে দিছে রাজনের নিকট। সো আমরা এতদিন কিন্তু প্রবলেমে ছিলাম যে এটা নগদে নাকি বাকিতে। যখনই আমি দেখবো কারো নাম বলা আছে তাহলে এটা নিশ্চিত এটা বাকিতে করা হয়েছে। সো তুমি যদি পণ্য বিক্রয় করো তাহলে এই যে দেখো একটা হচ্ছে বিক্রয় করছো, একটা বিক্রয় করলে কি হয়? আয় হয়। এবং এই বিক্রি বাবদ যে টাকাটা তুমি কি পাইছো? পাও নাই, এখনো পাবা, তাহলে এটাকে আমরা বলতেছি প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব মানে আমি টাকা পাবো এবং হচ্ছে কি আমাদের বিক্রয় হয়েছে। যদি বিক্রয় হয় সেটা কি হয়? আর্নিং হয়। আর্নিং যদি বাড়ে, আয় যদি বাড়ে সেটা হয় ক্রেডিট। তাহলে এখানে বিক্রয় হিসাবটা হবে ক্রেডিট। এবং আমাদের যে টাকাটা আমরা পাবো না ভবিষ্যতে প্রাপ্য হিসাবের মাধ্যমে, এবং প্রাপ্য হিসাব কি? একটা সম্পদ বৃদ্ধি পাইলে সেটা কি হয়? সেটা হচ্ছে ডেবিট। তাহলে আমাদের যে দুইটা পক্ষ হবে সেটা হবে প্রাপ্য হিসাব, এবং প্রাপ্য হিসাবের নাম যেহেতু আমাদের এখানে দেওয়া আছে রাজন, আমরা ব্র্যাকেটে লিখে দিব রাজন। এবং আরেকটা হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট হবে, কারণ হচ্ছে আমাদের বিক্রয় করার মাধ্যমে আয় হয়েছে। সিমিলারলি ব্যাংক চার্জ যদি ধার্য করে 1500 টাকা, তাহলে আমার কি হয়েছে? আমার ব্যাংক থেকে টাকা চলে গিয়েছে 1500 টাকা। এবং এই যে ব্যাংক চার্জ, যেটা একটা ব্যয়, ব্যাংক চার্জ কি আমার জন্য একটা খরচ। যেহেতু খরচ হয়েছে, খরচ যদি বাড়ে সেটা হয় ডেবিট, এবং আমার টাকাটা কোথা থেকে চলে গেছে? ব্যাংক থেকে চলে গিয়েছে, এবং সম্পদ চলে গেলে সেটা হয় ক্রেডিট। এজন্য আমরা লিখেছি ব্যাংক চার্জ হিসাব ডেবিট, যেহেতু এটা একটা খরচ, এবং ব্যাংক হিসাব ক্রেডিট, যেহেতু এটা একটা আমাদের সম্পদ। তারপরে আমাদের কি রয়েছে? ব্যাংক হতে উত্তোলন করা হলো। এখানেও এটাও কিন্তু পার্সোনাল উত্তোলন না, এটাও ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছে। সো ব্যাংক থেকে আমি জাস্ট আমার প্রতিষ্ঠানে নিয়ে আসছি। সো আমার ব্যাংকের টাকা কমে গেছে, আমার প্রতিষ্ঠানে টাকা বাড়ছে। তাহলে আমাদের আলটিমেটলি কি হয়েছে? নগদ টাকা বাড়ছে এবং ব্যাংক থেকে কমে গিয়েছে। সো দুইটাই কিন্তু সম্পদ। তাহলে নগদ বাড়ছে যেহেতু, তাহলে আমরা বলবো নগদ ডেবিট, এবং ব্যাংক যেহেতু কমে গেছে আমরা বলবো ব্যাংক হিসাব ক্রেডিট। সো এই যে দেখো নগদান হিসাব ডেবিট, এবং হচ্ছে কি আমাদের ব্যাংক হিসাব হচ্ছে আমাদের ক্রেডিট। সো আমরা আশা করি এই যে আমরা কয়েকটা করলাম, এই কয়টা কিন্তু খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ম্যাথটা দেখি। এখানে কি বলা হয়েছে দেখো, 7 নাম্বার এন্ট্রি। এখানে বলা হয়েছে ধারে পণ্য ক্রয় করা হয়েছে 15,000 টাকা। কত টাকা? ধারে পণ্য ক্রয় করা হয়েছে 15,000 টাকা। তো যদি ধারে পণ্য ক্রয় করো তাহলে এখানে তুমি 1 নাম্বার কি হয়েছে? ক্রয় করছো। এখন ক্রয় বাবদ তো তুমি টাকা পরিশোধ করো নাই, তোমাকে পেমেন্ট করতে হবে, তাহলে এটাকে বলা হয় প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব। তাহলে আমরা দুইটা পক্ষ পাইলাম, একটা হচ্ছে ক্রয় আর একটা হচ্ছে কি প্রদেয়। একটা হচ্ছে ক্রয় আর একটা হচ্ছে কি প্রদেয়। তাহলে ক্রয় মানে কি? ব্যয়। ক্রয় মানে কি? ব্যয় বৃদ্ধি পাইছে। যদি ব্যয় বৃদ্ধি পায় সেটা হয় ডেবিট, এবং আমাদের কি পাইছে? প্রদেয় হিসাব। এটা কি একটা দায় বৃদ্ধি পাইলে সেটা হয় ক্রেডিট। এই জন্য আমরা বলবো ক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট। এই যে দেখো ক্রয় হিসাব ডেবিট এবং প্রদেয় হিসাব ক্রেডিট। তারপরে যদি এন্ট্রিটা আমরা একটু দেখি, মজুরি প্রদান করা হলো 3,000 টাকা। কত টাকা? মজুরি প্রদান করা হয়েছে 3,000 টাকা। আচ্ছা, মজুরি এটা কি? মজুরি একটা ব্যয় না প্রতিষ্ঠানের জন্য? কাইন্ড অফ একটা বেতনের মতন না মজুরিটা? সো এটা একটা প্রতিষ্ঠানের জন্য ব্যয়, এবং এই ব্যয়টা কিভাবে নির্বাহ করা হয়েছে? টাকার মাধ্যমে। তাহলে মজুরি বাড়ছে এবং টাকা চলে গেছে, তাহলে মজুরি একটা ব্যয়, তাহলে আমরা বলবো মজুরি হিসাব ডেবিট, এবং যেহেতু টাকা চলে গেছে আমরা বলবো নগদান হিসাব ক্রেডিট। এই যে দেখো মজুরি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তারপরে কি দেওয়া আছে দেখো, ক্রয় ফেরত হয়েছে। এটা একটু ইন্টারেস্টিং, একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো। এখানে কি বলা হয়েছে? তুমি ক্রয় করছিলা, ক্রয়টা এখন আবার ফেরত দিয়ে দিছো।
ক্রয়টা কি করছো, ফেরত দিয়ে দিয়েছো। মনে করো তুমি হচ্ছে কাপড়ের বিজনেস করো, তুমি হচ্ছে 100 পিস মাল কিনলা, 100 পিস মাল কিনছো বিক্রি করার জন্য, এর মধ্যে দেখলা যে 10 পিস মাল ভালো না, তাহলে তুমি 10 পিস কি করছো, রিটার্ন করে দিছো যাদের কাছ থেকে আনছো। তাহলে আলটিমেটলি তুমি পারচেস করছো কত পিস, তুমি বলতে পারো যে আমি পারচেস করছি 90 পিস। কত পিস, 90 পিস। এখন দেখো যখন তুমি পারচেস করছিলা তখন জাবেদা দিছিলা কি, বা তুমি হচ্ছে দুইটা পক্ষ কি লিখছিলা, একটা হচ্ছে লিখছিলা যখন 100 পিস কিনছিলা তখন লিখছিলা ক্রয় হিসাব এবং হচ্ছে আমাদের নগদান হিসাব, যদি তুমি নগদে কিনো, আর বাকিতে কিনলে হবে কি, প্রদেয় হিসাব। এখন যখন তুমি রিটার্ন করতেছো তখন কি এই প্রোডাক্টটা, এই ক্রয়টা কি তোমার আছে নাকি কমে গেছে? এই যে 10টা প্রোডাক্টে তুমি রিটার্ন করে দিচ্ছ, ওইটা তো আর ক্রয় হিসাবে আসবে না, কারণ ওইটা তো তুমি রিটার্ন করে দিছো। এই জন্য আমরা কি করব, এই ক্রয়কে কমাই দিব। কি করব, ক্রয়কে, যেহেতু ক্রয় কমে গেছে এজন্য আমরা ক্রয়কে করে দিব ক্রেডিট। এবং আমাদের তাহলে ক্রেডিট কেন হয়েছে, কারণ হচ্ছে ফেরতের কারণে, এই জন্য আমরা বলবো ক্রয় ফেরত হিসাব, ক্রয় ফেরত হিসাব ডেবিট। সো এই যে দেখো এখানে কি বলা হয়েছে, ক্রয় ফেরত হিসাব, জাস্ট আ মোমেন্ট, এটা একটু মুছে দেই। সো এখানে আমরা কি করব, এখানে হচ্ছে দুইটা পক্ষ, একটা হচ্ছে ক্রয় ফেরত হয়েছে, আমাদের ক্রয় ফেরত হয়েছে। সো ক্রয় ফেরত আমরা কি করে দিব, ডেবিট। কেন ডেবিট করব, কারণ ক্রয় ফেরতের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানের যে তোমার যে ক্রয়টা সেটা কমে গেছে। ক্রয় সাধারণত হচ্ছে ডেবিট আর ক্রয় ফেরত হবে আমাদের ক্রেডিট। এবং আমাদের কি হবে, ক্রয় যদি আমি ফেরত দিয়ে দিই, আমাদের কি পাওনাদার যে ছিল সে কি আর টাকা দাবি করতে পারবে? আমাদের কিন্তু টাকাটা আর দাবি করতে পারবে না। এজন্য আমরা কি করব, পাওনাদার হিসাবকে ডেবিট করে দিব, পাওনাদার হিসাব ডেবিট। কেন ডেবিট করব, কারণ আমার পাওনাদার কমে গেছে। পাওনাদার একটা দায় বাড়লে ক্রেডিট হয়, তাহলে কমলে কি হবে, উল্টা হবে, ডেবিট হবে। তাহলে এখানে আমাদের দুইটা হিসাব হবে, একটা হচ্ছে পাওনাদার হিসাব আর একটা হচ্ছে ক্রয় ফেরত হিসাব। সো এই যে দেখো, পাওনাদারের আরেক নাম হচ্ছে প্রদেয় হিসাব, এই যে জন্য বলা হয়েছে প্রদেয় হিসাব ডেবিট এবং ক্রয় ফেরত হিসাব হচ্ছে ক্রেডিট। এখন দেখো আমরা কিন্তু ইতিমধ্যে যে উত্তোলনের ম্যাথ করেছি এর মধ্যে বেশিরভাগই ছিল কি প্রতিষ্ঠানের জন্য উত্তোলন করা হয়েছে। সো এখানে একটা উত্তোলনের আরেকটা উত্তোলনের ম্যাথ দেওয়া হয়েছে, এখানে কি বলা হয়েছে, মালিক কর্তৃক উত্তোলন। যদি মালিক কর্তৃক উত্তোলন হয় এটা কিন্তু ব্যবসায়িক উত্তোলন না, এটা মালিক উত্তোলন করে নিয়ে গিয়েছে। সো যখন মালিক কর্তৃক উত্তোলন করা হয় তখন হিসাবে উত্তোলন হিসাব আসে, কি আছে, উত্তোলন হিসাব আসে, উত্তোলন হিসাব আসে। ওকে, সো একটা হচ্ছে উত্তোলন হিসাব, আরেকটা হচ্ছে কি নগদ হিসাব, নগদ হিসাব। সো দুইটা পক্ষ আমরা বের করে ফেললাম, একটা হচ্ছে উত্তোলন আরেকটা হচ্ছে নগদ। এখন উত্তোলনের ফলে কি হয়, দেখো আমি যখন উত্তোলন করি মালিকের যে সত্ত্ব রয়েছে সেটা কমে যায়। কি হয়, মালিকের যে সত্ত্ব রয়েছে সেটা কমে যায়। মালিকানা সত্ত্ব কমে গেলে কি হয়, আমরা জানি মানে মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব বাড়লে সাধারণত ক্রেডিট হয়, যদি কমে যায় তাহলে সেটা ডেবিট হয়। যেহেতু উত্তোলন মালিকানা সত্ত্বকে কমাইয়ে দেয় এজন্য উত্তোলন হয় ডেবিট। উত্তোলন কি হয়, ডেবিট। এবং নগদ টাকা কি আমার আসছে না চলে গেছে, প্রতিষ্ঠান থেকে মালিক টাকা উত্তোলন করে নিয়ে গেছে, তাহলে প্রতিষ্ঠানের টাকাটা চলে গিয়েছে, অর্থাৎ হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। সো এটার জন্য আমরা কি দিব, দুইটা পক্ষ, একটা হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট আর একটা হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। ওকে, সো আমরা কিন্তু এই যে লেকচারটা ছিল এটার মাধ্যমে কিন্তু অনেক কিছু শিখেছি, বিশেষ করে কয়েকটা কঠিন এন্ট্রি ছিল সেগুলো নিয়ে যদি আমরা একটু আলোচনা করি। আবার এক নাম্বার ছিল হচ্ছে তোমার অগ্রিম ভাড়া, অগ্রিম ভাড়াকে কেন সম্পদ বলা হয় এটা নিয়ে কিন্তু আমরা ডিসকাশন করেছি। পাশাপাশি হচ্ছে আমরা উত্তোলনের যে একটা এন্ট্রি শিখলাম, নতুন এন্ট্রি, আগের যে ম্যাথগুলো করেছিলাম সেখানে উত্তোলন ছিল কিন্তু সেটা প্রাতিষ্ঠানিক ছিল, এবার ছিল কিন্তু ব্যক্তিগত। সো এই দুইটার মধ্যে তোমরা কনফিউজ হবে না। তারপরে কি রয়েছে, আমরা কিন্তু ক্রয় ফেরতের যে জার্নালটা রয়েছে বা ক্রয় ফেরতের যে এন্ট্রিটা রয়েছে সেটার নতুন একটা নিয়ম শিখেছি, কিভাবে এটা করতে হয় সেটা কিন্তু জেনেছি। সো এই তিনটা একটু কঠিন ছিল, আশা করি এই তিনটা তোমরা ভালো মতো রিভিউ করবা। ওকে, সো তোমরা কি করবা, তোমরা আজকে বাসায় জয়া অ্যান্ড কোংয়ের আমরা যে এন্ট্রিগুলো করলাম সেগুলো ভালো মতো দেখবা এবং বাসায় প্র্যাকটিস করবা এবং হচ্ছে নিজেরা সলভ করার চেষ্টা করবা এবং মিলিয়ে দেখবা যে আমরা যেভাবে করেছি তুমি যেভাবে করছো মিলতেছে কিনা। সো এরই মাধ্যমে আমাদের যে 4 নাম্বার লেকচারটা এটা এখানেই শেষ হচ্ছে। তোমরা চাইলে আমাদের কি করতে পারো, আমাদের হচ্ছে তোমরা একটা নির্দিষ্ট ফি প্রদান করার মাধ্যমে আইটেক স্কুলের আমাদের এই যে অনলাইন প্রাইভেট কেয়ার যে ব্যাচটা রয়েছে সেটা যুক্ত হয়ে যেতে পারো। এখানে যুক্ত হলে তোমরা কি কি সার্ভিস পাবে, এক নাম্বার হচ্ছে আমরা তোমাদের নিয়মিত একটা টার্গেট দিয়ে দিব, টার্গেট অনুযায়ী তোমরা SW CQ করবা এবং আমরা তোমাদের যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো হচ্ছে প্রবলেম ধরে ধরে সলভ করানোর চেষ্টা করব, যার মাধ্যমে তোমাদের কি হবে, যার মাধ্যমে হচ্ছে
তোমরা হচ্ছে তোমাদের নিশ্চিত যে প্রোগ্রেসটা সেটা তোমরা নিজেরাই দেখতে পারবা। সো তোমরা কি করতে পারো, তোমরা হচ্ছে আমাদের itechschool.net এখানে গিয়ে তোমরা হচ্ছে আমাদের এই পেমেন্টটা পরিশোধ করলে, অথবা যদি আমাদের হটলাইনে ফোন করো, ফোন করার মাধ্যমে যদি তোমরা পেমেন্ট করতে চাও, আমাদের এই কোর্সটা এনরোল হতে চাও, তাহলে হতে পারো। এর মাধ্যমে কিন্তু তোমরা অনেক বেশি বেনিফিট হতে পারবে। সো এই পর্যন্তই, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।